তুমি কে? আমি তোমার বউ, চিরকাল তোমার সাথে থাকবো রক্তের তৃষ্ণা নিয়ে। এবার তোমার পালা, মরো। আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা শুনছেন ভয়.net এবং আমি রেইন আছি আপনাদের সাথে। আমাদের 92তম এপিসোডে আপনাদের সকলকেই আমি আমন্ত্রণ জানাচ্ছি এবং শুরুতেই আপনাদেরকে একটা কথা বলতে চাই যে যদি এখন পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করার পরে অবশ্যই বেল আইকনটাকে হিট করবেন, কারণ আপনি যদি বেল আইকনটা হিট না করেন তাহলে আপনি আমাদের চ্যানেলের কোনো নোটিফিকেশন পাবেন না। এছাড়াও যদি আপনাদের কাছে আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনি যদি চান আমাদেরকে ঘটনা পাঠাবেন তাহলে আমাদেরকে ঘটনা পাঠানোর ঠিকানাটি হচ্ছে BHOYDOTNET@gmail.com। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/BHOYDOTNET। আমরা চলে যাব আমাদের 92তম এপিসোডের ঘটনায়। চলুন ঘটনাটি শুনে আসা যাক। আসসালামু আলাইকুম রিন ভাই, আমি মোহাম্মদ হাসান আলী বলছি কিশোরগঞ্জের কোন এক গ্রাম থেকে। আজ আপনাদের সঙ্গে আমার জীবনের একটি অত্যন্ত ভয়ঙ্কর ঘটনা শেয়ার করতে চাই। ঘটনাটি আজ থেকে প্রায় 8 বছর আগে। আমি তখন চাকরির সন্ধানে ছিলাম, অনেক জায়গায় চাকরির জন্য আবেদন করেছিলাম। আমার শিক্ষাগত যোগ্যতা খুব বেশি ছিল না, আমি শুধু বিএ পাশ করেছিলাম। তবুও চাইতাম যেন কোনো ভালো একটি চাকরি পেয়ে যাই। অবশেষে ঢাকার একটি ফ্যাক্টরিতে আমার একটা চাকরির প্রস্তাব আসে। ফোনে আমার ইন্টারভিউ নেওয়া হয় এবং তারা আমাকে নির্বাচিত করে। আমি যখন ঢাকাতে পৌঁছাই সেদিন ছিল সপ্তাহের কোনো একটি দিন, আমার মনে নেই। আমি ফ্যাক্টরির দেওয়ার ঠিকানায় পৌঁছে গেলাম। যখন আমাকে চাকরির বিস্তারিত জানানো হলো আমি কাজটি করতে রাজি হয়ে গেলাম। আমাকে সেখানে ক্যাপ্টেন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। আমার পদ ছিল সুপারভাইজারের ঠিক পরেই। ওই ফ্যাক্টরিতে যেসব পণ্য তৈরি হতো সেগুলোর প্যাকিং এর দায়িত্ব ছিল আমার ওপরে। আমি সবকিছুই দেখাশোনা করতাম। ঢাকার ব্যাপারে কথা বললে আমাকে ফ্যাক্টরির ভেতরে একটি ঘর দেওয়া হয়। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম যে আমার একটি বড় সমস্যার সমাধান হয়ে গেল। আলহামদুলিল্লাহ। বেতনটাও বেশ ভালোই ছিল, থাকার জায়গাও পেয়ে গেলাম, আর খাবার দাবারের ব্যবস্থাও ঠিক ছিল। প্রতিদিন হোটেলে গিয়ে খেয়ে আসতাম। আমি আমার পরিবারকে খবরটা জানালাম এবং চাকরিতে যোগ দিলাম। আমার পরিবারও বেশ খুশি। আমি ঠিকঠাক মতো আমার কাজ করতে শুরু করলাম। সেদিন ছিল প্রথম রাত, যেদিন আমাকে ফ্যাক্টরির ওই ঘরে ঘুমাতে হবে। রাত নামতে ফ্যাক্টরিতে আর কেউই থাকতো না, শুধু গেটের কাছে 2জন গার্ড থাকতো। গার্ডদের থাকার ঘর ছিল কেবিনেট থেকে আলাদা। আমার ঘরটি ছিল ফ্যাক্টরির পেছনের দিকে। সেখানে আরো 3টি ঘর ছিল, কিন্তু সেই ঘরগুলো খালি পড়ে থাকত। যেসব শ্রমিক শহর থেকে আসতো তাদের থাকার ব্যবস্থা ফ্যাক্টরিতেই করা হতো। এর জন্য আমার বেতন থেকে সামান্য কিছু অংশ কেটে নেওয়া হতো অবশ্যই, কিন্তু যা ছিল খুবই সামান্য এবং গ্রহণযোগ্য। সময় ভালোই কেটে যাচ্ছিল। প্রথম কয়েকদিন আমার জন্য এই জায়গাটা খুব বেশ ভালোই লাগছিল, কিন্তু থাকাটা কঠিন হয়ে যাচ্ছিল। রাত 1টার দিকে মনে হতো ফ্যাক্টরির কোন একটা দরজার কাছে কেউ এসে দাঁড়িয়ে আছে বা দরজা কেউ খুলছে। আবার কখনো মনে হতো কেউ সিঁড়ি বেয়ে ওপরের দিকে উঠে আসছে। সারাদিনের নানান রকম শব্দ মাথায় ঘুরপাক খেত, কিন্তু যখন ভাবতাম যে গার্ডরা তো পাহারা দিচ্ছেই তখন নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তাম। কিন্তু আমি জানতাম না যে আমার এই নিশ্চিন্ততাই আমার জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়াবে। এক রাতে আমি যখন গভীর ঘুমে আচ্ছন্ন তখন আমার ঘরের দরজায় একটা খটখট আওয়াজ শুনতে পেলাম। প্রথমে ভাবলাম হয়তো সোনার ভুল। চোখ খুলতে পারলাম না। আবার শব্দ হলো, এবার আগের চেয়েও একটু জোরে। আমি পাশ ফিরলাম। চোখ খুলে দেখলাম ঘরটা অন্ধকারে ডুবে আছে। চারদিকে একেবারে নিস্তব্ধতা, শুধু বাতাসের শব্দ, বাহিরে গাছের পাতার শস্য শব্দ ছাড়া কিচ্ছু শোনা যাচ্ছিল না। আমার ঘরের বাইরে একটা গাছও ছিল, কিন্তু আমার ঘুম সম্পূর্ণ ভেঙে গিয়েছিল। এরপর যখন আবার আওয়াজ শুনলাম আমি জিজ্ঞেস করলাম, বাইরে কে? উত্তরে মাঝারি স্বরে কেউ আমার নাম ধরে ডাকলো।
মনে হলো কেউ দূর থেকে আমাকে ডাকছে। আমি তাড়াতাড়ি ঘরের দরজা খুলে বাহিরে উকি দিলাম, কিন্তু চারদিকে খুঁটে অন্ধকার। আমি ঘরে ফিরে এসে সাইড টেবিল থেকে মোবাইলটা হাতে দিলাম, ফোনের ফ্ল্যাশ লাইট অন করে বাহিরে তাকালাম, কিন্তু সেখানে কেউ ছিল না। আমি অবাক হয়ে গেলাম, এটা কি হলো? এত বড় ভোর আবার কিভাবেই হতে পারে? আর এই আওয়াজটাই বা কে করলো? যাই হোক, চারদিকে একবার তাকিয়ে আমি আবার ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিলাম। তারপর আবার ঘুমানোর জন্য শুয়ে পড়লাম, কিন্তু ততক্ষণ আমার ঘুম যেন উবে গেছে। আমি একটা সিগারেট ধরিয়ে ধোঁয়ায় চারপাশটা ভরিয়ে ফেললাম। আমি সিগারেট খেতাম, অন্য কোনো খারাপ অভ্যাসের সঙ্গে জড়িত ছিলাম না, কেবল ধূমপানটাই করতাম। সিগারেটটা শেষ হতে খুব বেশি সময় লাগেনি। সিগারেট শেষ করে আমি চোখ বন্ধ করে ভাবলাম, এবার ঘুমিয়ে পড়ি, সকালে কাজও আছে। ঠিক যখন আমি ঘুমানোর চেষ্টা করছি, তখনই দরজায় আবার সেই একই রকমের টোকার আওয়াজ হলো। আমি সঙ্গে সঙ্গে উঠে দরজা খুলে দিলাম। বাহিরে একবার চোখ বুলিয়ে দেখলাম, কিন্তু কেউ নেই। আমি দীর্ঘশ্বাস ফেলে ভাবলাম, হয়তো আমি একটু বেশি ভাবছি। আর ঘুরতে গিয়েই আমার চোখের সামনে দেয়ালটার দিকে গেল। দেয়ালের কাছে একজন দাঁড়িয়ে আছে, একজন অতি সুন্দরী নববধূ। পরনে তার লাল পোশাক, তার মুখটা ঘোমটার আড়ালে ছিল। আমি তাকে দেখে ভীষণ অবাক হয়ে গেলাম। এত রাতে এমন বধূ সাজে একটি মেয়ে এখানে কি করছে? তার সৌন্দর্যের মাঝেও একটা অদ্ভুত ভয় লুকিয়েছিল। আমি ভীষণ অবাক হয়ে দ্রুত আমার মোবাইলটা তুলে ফ্ল্যাশটা অন করলাম। আমি ওদিকে তাকাতেই নারীটি ধীরে ধীরে হেঁটে চলে যেতে লাগলো। তার হাতের চুড়ির ঝঞ্ঝনানি আর পায়ের নুপুরের শব্দ চারদিকে প্রতিধ্বনিত হচ্ছিল। আমি সেই আওয়াজ স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। আমি জিজ্ঞেস করলাম, কে আপনি? ততক্ষণে সে এগিয়ে গিয়ে অন্য একটি গ্যালারির দিকে মোড় নিয়েছে। আমি দ্রুত তার দিকে দৌড়ে গেলাম। গিয়ে দেখি সে গ্যালারির শেষ মাথায় বসে আছে। এটা কি? কে এই মেয়েটা? এখানে তো কোনো মেয়ে থাকে না, তাহলে এটা কে? আমি দ্রুত গার্ডের কাছে গেলাম, তাদের বললাম, ভাই, আমার ঘরের কাছে আমি নববধূ সাজে একটি মেয়ে দেখেছি, সে ওই গ্যালারিতে বসে আছে, তাড়াতাড়ি আমার সঙ্গে চলুন আর দেখুন। তারা হাসতে হাসতে বলল, ভাই কি স্বপ্ন দেখতেছেন নাকি? মজা করেন? এটা কেন সম্ভব? আমরা তোকে পাহারা দিতেছি, এনে ফ্যাক্টরিতে তো কোনো মাইয়া নাই, এনে কোনো মাইয়া কাজও করে না, তাইলে এত রাত আপনি মেয়ে দেখবেন কি ভাই? আমি তাদের বললাম, আপনারা আমার কথা বিশ্বাস করেন না কেন? আমি নিজের চোখে দেখেছি, একবারে এসে দেখুন। তারা আমার সঙ্গে এলেও সেখানে কেউ ছিল না। তারা বলল, অনেক রাইট হইছে ভাই, 3:30 বাজে গেছে, একটু বড় সকাল হইব, ঘুমাইতে যান। ঘুমাই পড়েন, যান। আপনি নতুন আইছেন তো, তাই এসবে অনবুক চোখে দেখতেছেন, উল্টা পাল্টা যত সব, ঘুমান মিয়া। আমি তাদের কিচ্ছুতেই বিশ্বাস করাতে পারলাম না। অবশেষে আমি ধীর পায়ে আমার ঘরের দিকে ফিরে গেলাম। ঘরের দরজাটা লক না করে একটু খোলা রেখেই শুয়ে পড়লাম। ঘুমানোর চেষ্টা করতে লাগলাম। কিছুক্ষণ পরে আমি একটা গন্ধ পেলাম, তীব্র জামরুল ফুলের গন্ধ। মনে হচ্ছিল জামরুল ফুল ফুটে আছে আশেপাশে কোথাও। আমার শরীরটা শিউরে উঠল। আমি যখন ফিরে তাকালাম, দেখলাম আমার ঘরের জানালাটা খোলা, আর দরজার কাছে সেই লাল পোশাক পরা বধূটি দাঁড়িয়ে আছে। এবার তার মুখের অর্ধেকটা দেখা যাচ্ছিল। সে মুখ দেখে আমার প্রাণ কেড়ে নেওয়ার অবস্থা হয়ে গেল। তার মুখটা ছিল ভীষণ ভয়ঙ্কর, এতটাই ভয়ঙ্কর যে মনে হচ্ছিল যেন কোনো দুঃস্বপ্ন আমার সামনে এসে দাঁড়িয়ে আছে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজই বেরোচ্ছিল না। তার চোখগুলো এতটাই ভয়ানক ছিল যেন তার মধ্যে আগুন জ্বলছে। দাঁতগুলো ছিল লম্বা, ঠোঁটগুলো বিভৎস, আর মুখটা ছিল কেমন মৃতদেহের মতো, একেবারে লাশের মতো বিবর্ণ। কি এটা? আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম। তার হাত পা ছিল অদ্ভুত, মুখের উপর একটা ভয়ঙ্কর হাসি লেগেছিল। না চাইতেও আমার গলাতে একটা চিৎকার বেরিয়ে এলো, আর সেই চিৎকারের সঙ্গে সঙ্গে সে অদৃশ্য হয়ে গেল। আমি ভয়ে কাঁপছিলাম। কি ছিল এটা? আমি তাড়াতাড়ি উঠে ঘরের দরজাটা বন্ধ করে দিলাম। খুব ভয় করছিল আমার। মনে হচ্ছিল সে ওই দরজার পেছনেই লুকিয়ে আছে। ওই রাতের পর থেকে আমার ঘুম যেন হারাম হয়ে গিয়েছিল। প্রতি রাতে আমার মনে হতো কেউ যেন আমার ঘরের বাহিরে ঘোরাঘুরি করছে। আমি যাকেই বলতাম, কেউই আমার কথা বিশ্বাস করত না। কিন্তু আমার জন্য এক একটা দিন কাটানো খুব কঠিন হয়ে পড়ছিল। প্রথম ছুটিতে যখন বাড়িতে গেলাম, আমার পরিবার আমাকে দেখে খুব অবাক হলো। আমি যে এতটা দুর্বল কিভাবে হয়ে পড়লাম তা তারা বুঝতে পারছিলেন না। আমার চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছিল, যা স্পষ্ট বলে দিচ্ছিল আমি বহু রাত ঘুমাতে পারিনি। কারণ প্রতিটা রাত আমি একই ভয়ে থাকতাম, হয়তো সে আবার আসবে,
বাড়িতে দেখা করার পর আমি একজন জ্ঞানী ব্যক্তির কাছে গেলাম। আমাকে দেখে সে সবকিছুই বলে দিল। আমিও তাকে সব খুলে বললাম। তিনি অবাক হয়ে বললেন, ওইটা কিন্তু ভাই একটা ডাইনি, যে নবরূপ বধূর রূপ ধরে আইসা ওই কারখানায় থাকে। সাবধানে থেকেন ওর থেকে আপনি। ওই তোমার উপর আধিপত্য বিস্তার করতে চায়, কারণ আপনিই একমাত্র মানুষ যারা তো ওই কারখানার শেষ অংশে থাকেন, যেখানে ওর বাস। ওর জায়গা হইল সেই গাছটা, যে গাছের গন্ধ তুমি পাও তোমার ঘরের বাইরেই কিন্তু। তাই ও অনেকদিন ধরে তোমরা দেখতেছিল, আর এখন তোমার পছন্দ হইছে, তোমার পেছনে লাগছে। তোমার একটা তাবিজ দিতেছি, যাতে হ্যাঁ তোমার শরীরে ভর করতে না পারে, কিন্তু ওই কিন্তু চেষ্টা করব। কিন্তু ওই তোমার শরীর পুরাপুরি দহলে নিতে পারবো না এই তাবিজটা যদি তুমি পরে থাকো। কিন্তু তাবিজ যদি খুলো, ওই কিন্তু পুরাপুরি তোমার দখলে নিয়ে ফেলাইব। ওই তোমারে ডাকলেও ফিরে তাকাইবা না। যেই বাধ্য করুক, তুমি তার পেছনে জীবনও চাইবা না। চেষ্টা করবা অন্য কোনো জায়গায় কাজ খোঁজার জন্য, আর এই জায়গা থেকে চলে যাওয়ার জন্য। কারণ এইভাবে থাকলে হ্যাঁ তোমার উপরে পুরাপুরি ভর করে ফেলাইব। কিন্তু আমি তাকে বললাম, এখন তো আমার চাকরিটা নতুন, তাই আলাদা থাকার মতো আমার কাছে সুযোগ নেই, আর এমন কোনো সমস্যাও হয়নি যে অন্য কাজ খুঁজতে হবে। আল্লাহর রহমতে কাজটা পেয়েছি। আমি পুরোপুরি খেয়াল রাখবো যেন এই সপ্তাহটি আমার কাছে আসতে না পারে। তার সঙ্গে দেখা করে আমি বাড়ি ফিরে এলাম। পরিবারের কাউকে তখনও কিচ্ছু বলিনি। 2-3 দিন পর আমি আবার কর্মস্থলে ফিরে গেলাম। সারাদিন ফ্যাক্টরিতে কাজ করলাম। ফ্যাক্টরির 1-2 জন আমার কথাটা বিশ্বাস করলো। তারা বলছিল, তুমি মেয়ে ঠিকই কইছিলা, ফ্যাক্টরির যেই দিকে লেবারদের থাকার ঘর আছে না, ওই দিকে প্রায় কারো উপস্থিতি দেখতে পারি। ফারুক নামের এক ছেলে বলল, এক রাতে তো মিয়া অনেক জোরে বৃষ্টি আইছিল, আমারও হিনে থাকতে হয়েছিল। ওই রাতে কেউ আমার সাথে ঘুমায় নাই, কিন্তু সারা রাত ঘরের বাইরে আমি আওয়াজ শুনছি ভাই। শেষে ভোর 5টার দিকে ফ্যাক্টরি থেকে পালাই আইছি, তখনও বৃষ্টি পড়তেছিল। আপনার তো নিহিমিয়া অনেক সাহস, পুরো 1 মাস ধরে ওখানে আসতেন। অনেক পোলাই ওখানে আয় কিন্তু কাজ করতে পারে না, যারা 10-15 দিন থাকার পরে এই জিনিসটি দেখে তারা পালায় যায়। চাকরি হেনে করে কিন্তু বাইরে থাকে। আমি বললাম, আল্লাহ মালিক, আমি একটি তাবিজ নিয়ে এসেছি। ইনশাল্লাহ আমার বিশ্বাস যে ওই অশুভ শক্তি আমার কিচ্ছু করতে পারবে না। এরপর দিন রাত নামলো। ফ্যাক্টরিটা কেমন যেন নিস্তব্ধ ছিল। মনে হচ্ছিল আজ ফ্যাক্টরিটা আগের থেকেও বেশি ভীতিকর। অনেকক্ষণ আমি গার্ডদের কাছে এসে বসলাম, কিন্তু যখন ঘুম পাচ্ছিল তখন উঠে ঘরের দিকে রওনা দিলাম। ঠিক তখনই বিদ্যুৎটা চলে গেল। আমি গার্ডকে জিজ্ঞেস করলে সে বলল, একটু পরে জেনারেটর চালু হইব, চিন্তা করেন না। কিন্তু জেনারেটরটা ঠিকমতো কাজ করছিল না, তাই প্রায় বিদ্যুৎ চলে যেত এবং চুরিও হতো। আমি আমার ঘরের দিকে এগিয়ে গেলাম। ঘরটা সম্পূর্ণ অন্ধকারে ডুবেছিল। ঘরে ঢুকে একটা হ্যারিকেন জ্বালালাম আর একপাশে রেখে দিলাম। হ্যারিকেনের আলোয় ঘরটা কিছুটা আলোকিত হলো। তারপর আমি বিছানায় শুয়ে পড়লাম। আমার ভেতরে এক ধরনের ভয়ও ছিল, অস্বস্তিও ছিল, যেন সুরক্ষার তাবিজটা আমার সঙ্গে আছে, কিন্তু যদি কিছু হয়ে যায়। বেশিক্ষণ কাটেনি, বাহিরের গাছটা খসখসের শব্দ শুরু হলো। নুপুরপাড়া সেই সত্তাটি বাহিরে ঘোরাঘুরি করছিল। তার পায়ের আওয়াজ এতটাই ভয়ঙ্কর ছিল যে হৃদস্পন্দন কেঁপে উঠছিল আমার। যারা শুনত তারা ভয় পেত আর ভাবত, এটা কেমন পায়ের আওয়াজ যা কেবল আতঙ্ক ছড়ায়। আজ সে আমার দরজার সামনে এলো, কিন্তু আমাকে ডাকল না, দরজায় টোকাও দিল না, শুধু চারপাশে কিছুক্ষণ ঘুরে চলে গেল। 3 রাত একইভাবে কেটে গেল। এরপর তাকে আর দেখা গেল না। আমি অসুস্থ হয়ে পড়লাম। আমার জ্বর কিছুতেই কমছিল না। ডাক্তারের ওষুধ খেতে খেতে আমি ক্লান্ত হয়ে পড়লাম। ঢাকাতে এক হাকিমের কাছে গেলাম। তিনি বললেন, তুমি জায়গাটা খালি করে দাও। এখনো সে তোমার শরীর আক্রমণ করেনি ওইভাবে, কিন্তু নজর কিন্তু দিচ্ছে। সে তোমাকে নানা রোগে কিন্তু মেরে ফেলবে। যদি নিজের জীবনকে ভালোবাসো তাহলে সেই জায়গাটা ছেড়ে দাও। আমি ভাবলাম, হাসান, জীবন থাকলে সব পাবি, এই চাকরি দিয়ে কি করবি, টাকা দিয়ে কি করবি যদি বেঁচেই না থাকিস। আমি ফ্যাক্টরির মালিকের সঙ্গে কথা বলে জানালাম, স্যার, আমি এখানে রাতে থাকতে পারবো না, এখানে রাত কাটানো খুব কঠিন। ফ্যাক্টরিটি যে বন্ধ হয়ে গিয়েছিল তা হয়তো এই কারণেই। তিনি বললেন, তুমি থাকতে চাও না, তাহলে বাইরে থাকতে পারো। আমি দিনরাত এক করে দিলাম। কিছু ছেলেদের সঙ্গে মিলেমিশে একটা জায়গায় ঘর পেলাম, সেখানেই থাকতে শুরু করলাম। কিছুদিন পর্যন্ত তার প্রভাব আমার উপরে ছিল। আমি ঘুমানোর চেষ্টা করলে মনে হতো কেউ আমার মাথা কাঁধ ধরে
চাপ দিচ্ছে। শরীরটা ভারী লাগতো। ধীরে ধীরে তার প্রভাব আমার উপর থেকে কমতে শুরু করলো। আমি ফ্যাক্টরিতে দিনের বেলায় সবার ভিড়ে থাকতাম এবং ওই অংশটার দিকে যাওয়া সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিলাম। একদিন একজন গার্ড আমাকে বলল, মিয়া ভাই, যখন তুমি ঘরটা ছাড়ে গেল না, তারপরে তোমার ঘরের দিক থেকে আওয়াজ পাইছি কেউ তোমার নাম ধরে ডাহে। আমি ভয় পাই না, হেঁটে যাই নাই, তোমার অবস্থা দেখে সাহসী পাই নাই। প্রায় 7 দিন ধরে তোমার ডাকছে, বারবার মনে হইতেছিল কেউ তোমার নাম ধরে ডাহে, আর কি জানি কয় এই তোমার ঘরের পাশে খাড়ায় থাহে। পায়ের শব্দ শোনা যায়, আমি ওইদিকে যাই নাই, আর কিছুক্ষণ পরে ডাকাটা কি বন্ধ হয়ে যায়। প্রায় 6 মাস আমি ফ্যাক্টরিতে কাজ করেছিলাম, তারপর অন্য জায়গায় চাকরি নিয়ে নেই। এরপর আমার সাথে আর কিছু হয়নি। এটা ছিল আমার জীবনের একটা ভয়ঙ্কর ঘটনা, যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাসান আলী, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ঘটনাটা শেয়ার করার জন্য। ফ্যাক্টরি, তারপরে এখন বর্তমান দিনে ডাইনি বা হচ্ছে এরকম এন্টিটির কথা আসলে বেশি একটা শোনা যায় না। শোনা যায়, তবে গ্রামের দিকে বেশি শোনা যায়, শহরের দিকে খুব বেশি একটা শোনা যায় না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আপনার কাছে যদি আরো এরকম ঘটনা থেকে থাকে, আপনি অবশ্যই আমাদেরকে পাঠাবেন, বিকজ ইউ আর অলওয়েজ ওয়েলকাম টু সেন্ড আস ইউর স্টোরিজ। এবং আপনাদেরকে বলতে চাই, যারা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই bell icon-টাকে hit করবেন, because if you don't hit the bell icon, you won't receive any update from the channel, and we don't want to miss you guys, so please বেল আইকনটাকে হিট করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনি যদি চান আমাদেরকে আপনার ঘটনা পাঠাবেন, তাহলে আমাদেরকে ঘটনা পাঠানোর ঠিকানা bhoydotnet@gmail.com, যার স্পেলিং BHOYDOTNET@gmail.com। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/BHOYDOTNET। আমাদের 92তম এপিসোড থেকে আজকে আমি রেইন বিদায় নিচ্ছি। তবে যাবার আগে বলতে চাই যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকালকে আবার কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভয় ডটে শুনতে থাকুন। আসসালামু আলাইকুম।